A welcome, connecting you to a heavenly space. Mornings here hold within untold stories. A world of its own. A setting to elevate the whole being. Tastes which tickle taste buds add to the joy. Lemon Garden, a 4-star category resort and spa. Experience refined luxury. আসসালামু আলাইকুম। আমন্ত্রণ সবাইকে সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। সঙ্গে আছি আমি রোহেনা সুলতানা। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। 3 দিনের আলটিমেটাম শেষ। এখন থেকে কারো কাছে যদি লুটের পাথর পাওয়া যায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, জানালেন সিলেটের ডিসি। দেশে নির্বাচন বানচালের পায়তারা চলছে। বিশ্বনাথে প্রয়াত বিএনপি নেতার স্মরণ সভায় বললেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা লুনা। সুনামগঞ্জে বিএনপির 31 দফার প্রচার ও নিজের প্রার্থিতা জানিয়ে শোডাউন করলেন ব্যারিস্টার আবিদুল হক। পরিচ্ছন্ন সিলেট নগরী গড়ার স্বার্থে সিলেট সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়নে কাজ করবে ইকো সলিউশন। এবং সিলেটে 6টি ভাষায় আবৃত্তির মাধ্যমে উপস্থিত দর্শক শ্রোতাদের মন জয় করলেন বিশিষ্ট কবি ও আবৃত্তিকার শায়েখ আবু সাইদ আনসারী। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ সারওয়ার আলম বলেছেন, 3 দিনের আলটিমেটাম শেষ হয়েছে। এখন থেকে কারো কাছে যদি লুটের পাথর পাওয়া যায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার সাদা পাথর এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, পাথরকে আমরা প্রতিস্থাপনে জোর দিয়েছি। একই সাথে যারা এটার মূল হোতা বা যারা এটার সাথে জড়িত ছিল তাদের বেশ কিছু লোকজনকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং আমরা আশা করছি তারা শিগগিরই গ্রেফতার হবেন। একই সাথে এটাও বলতে চাই, যারা নিরীহ নিরপরাধ তারা যাতে কোনো অবস্থাতেই ক্ষতিগ্রস্ত না হন সেটাও খেয়াল রাখছি। আমরা সম্মিলিত প্রয়াসে কাজ করছি। এখানে পুলিশ রয়েছেন, বিজিবি রয়েছে, যৌথ বাহিনী সহ সবাই মিলে কাজ করছি একসাথে। সবাই কাজ করতে পারছি বলেই আমরা 26 লাখ ঘনফুট পাথর উদ্ধার করেছি। আমরা আশা করছি এই পাথরগুলো প্রতিস্থাপন করলে মোটামুটি আগের অবস্থায় ফিরে যেতে পারবো। লোকজন স্বেচ্ছায় প্রায় 6.5 লক্ষ ঘনফুটের মতো পাথর আমাদের এখানে জমা দিয়েছেন, তারা এখানে পৌঁছে দিয়ে গেছেন। আর বাকি প্রায় আপনার 19 লক্ষের মতো পাথর আমাদের যৌথ বাহিনী সব বাহিনী মিলিয়ে আমরা জব্দ করেছি। তো এই কাজটি খুব কঠিন ছিল আমাদের জন্য, কারণ হচ্ছে এই পাথর এখান থেকে আনা এবং আপনার এখানে প্রতিস্থাপন করা। এই 26 লক্ষ ঘনফুট প্রায় 26 লক্ষ পাথর যেটা উদ্ধার করা হয়েছে বা জব্দ করা হয়েছে, এই পাথরের মধ্যে প্রায় আপনার ধরেন 11 লক্ষ ঘনফুটের প্লাস হচ্ছে আমরা এর মধ্যে প্রতিস্থাপন করতে পেরেছি। আর বাকিটা আপনারা দেখছেন যে এখানে নিয়ে এসে ডাম্পিং করা রাখা হয়েছে এবং আমরা আশা করছি যে বাকিটা হয়তো আরও 1 সপ্তাহ লাগবে আমাদের প্রতিস্থাপন করতে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, জাতীয় নির্বাচনকে বিলম্বিত করতে জিয়া পরিবারের বিরুদ্ধে একটি পক্ষ গভীর ষড়যন্ত্র চালাচ্ছে। কারণ তারা জানে নির্বাচন হলে জনগণ বিএনপিকে ভোট দিয়ে ক্ষমতায় বসাবে এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন। তাই তারা নির্বাচন বানচালের পায়তারা করছে। বিশ্বনাথে ইউকে অলংকারী ইউনিয়ন ট্রাস্টের উদ্যোগে বিশ্বনাথ উপজেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি মুজাহিদ আলীর স্মরণে আলহাজ তাহির আলী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। অলংকারী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি আলতাব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান আলোচকের বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন। ট্রাস্টের সদস্য যুবদল নেতা মইনুল ইসলাম, মাসুম বিল্লাহ ও জুবাইর আহমদ সুমনের যৌথ পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌস আলী, সাধারণ সম্পাদক মোহাম্মদ লিলু মিয়া, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল, সদস্য সচিব শাকিল মুর্শেদ, ছাতক উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কয়েস আহমদ, বিশ্বনাথ পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, অলংকারী ইউনিয়নের চেয়ারম্যান আতিকুর রহমান লিটন, বিএনপি নেতা অ্যাডভোকেট খালেদ আহমেদ ও আবু সুফিয়ান। এছাড়াও সভায় ট্রাস্টের সদস্য আলী আহবাব মাসুম, ফখরুল ইসলাম সহ আরও অনেকে বক্তব্য রাখেন। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন পর্তুগাল যুবদল নেতা সুমন মিয়া। এ সময় মুজাহিদ আলী সহ প্রয়াত বিএনপি নেতাদের স্মরণে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়। সভা শেষে বিশেষ মোনাজাত করা হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক রাষ্ট্র কাঠামো সংস্কারের 31 দফার প্রচারণা এবং সুনামগঞ্জ 4 আসনে নিজের প্রার্থিতার কথা জানিয়ে শোডাউন করেছেন বিএনপি নেতা ব্যারিস্টার আবিদুল হক। সুনামগঞ্জ পৌর শহরে এই প্রচারণা চালান তিনি।
জেলা বিএনপির নেতা ব্যারিস্টার আবিদুল হকের বাবা প্রয়াত মোহাম্মদ ফজলুল হক আসপিয়া জেলা বিএনপির সভাপতি ও জাতীয় সংসদের হুইপ ছিলেন। তিনি একাধিকবার সুনামগঞ্জ ৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এই আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে মাঠে আছেন আবিদুল হক। নিজের বাসভবন থেকে বিপুল সংখ্যক নেতাকর্মীদের নিয়ে শহরের ৩১ দফার প্রচারে বের হন তিনি। এ সময় নেতাকর্মীরা তার পক্ষে স্লোগান দেন। পথে যেতে যেতে প্রচারপত্র বিতরণ করা হয়। শহরের ডিএস রোড হয়ে ট্রাফিক পয়েন্টে গিয়ে সমাবেশ করেন তারা। সমাবেশে আবিদুল হক বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের যে ৩১ দফা জাতির সামনে উপস্থাপন করেছেন সেগুলোর বাস্তবায়ন হলে বাংলাদেশ একটি সমৃদ্ধশালী দেশ হিসেবে প্রতিষ্ঠিত হবে। সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সেলিম উদ্দিন, সুনামগঞ্জ পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সুনামগঞ্জের স্পেশাল পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আনিসুজ্জামান শামীম, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য অ্যাডভোকেট কামাল হোসেন, জেলা যুবদল সদস্য অ্যাডভোকেট তৌহিদ আহমেদ চৌধুরী, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সদস্য অ্যাডভোকেট মাকসুদুল হক জোহা। যুক্তরাজ্য যুবদলের সহ সাধারণ সম্পাদক ছাত্রদলের সাবেক নেতা আমিনুল ইসলামকে সংবর্ধনা দিয়েছে বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়ন যুবদল। গত মঙ্গলবার বিকেলে স্থানীয় বারুইগ্রাম বাজারে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে তারা। আমাদের বিয়ানীবাজার প্রতিনিধি তোফায়েল আহমদের পাঠানো রিপোর্টে দেখুন বিস্তারিত। ক্যামেরায় ছিলেন অরুণ বৈদ্য। আপনারা বিগত 17 বছর অনেক আন্দোলন করছেন, আমরাও আন্দোলন করছি যুক্তরাজ্য বিএনপির কাঁধে কাঁধ মিলিয়ে। প্রবাসী থেকেও হৃদয়ের টান মাতৃভূমির প্রতি, দেশের উন্নয়ন আর সমাজের কল্যাণে কাজ করে যান আমাদের প্রবাসীরা। প্রবাসী থেকেও দলের নিবেদিত প্রাণ হিসেবে কাজ করেছেন যুক্তরাজ্য যুবদলের সহ সাধারণ সম্পাদক, একসময়ের ছাত্রদলের সোনালী ফসল আমিনুল ইসলাম। সম্প্রতি তিনি দেশে আসলে লাউতা ইউনিয়ন যুবদলের উদ্যোগে তাকে দেয়া হয়েছে সংবর্ধনা। আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বিএনপির আদর্শে অনুপ্রাণিত হয়ে কাজ করা ও প্রবাসী থেকেও দেশের গণতান্ত্রিক আন্দোলনে যুক্ত থাকার কথা জানান সংবর্ধিত অতিথি এ ছাত্রনেতা। যারা নিহত হয়েছেন তাদেরকে আমি আজকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি, আর যারা বেঁচে আছেন পঙ্গুত্ব বরণ করছেন তাদের সুস্থতা কামনা করছি। আপনারা আমাকে আজকে সংবর্ধনা দিচ্ছেন, আমি আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ। আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে আমাদের দল ইস্পাত কঠিন থেকে কঠিন ঐক্যবদ্ধ ছিল। আমরা সেই নেতার সৈনিক। আপনারা বিগত 17 বছর অনেক আন্দোলন করছেন, আমরাও আন্দোলন করছি যুক্তরাজ্য বিএনপির কাঁধে কাঁধ মিলিয়ে প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে লিপ্ত ছিলাম। শুক্রবার বিকেলে স্থানীয় বারাইগাম বাজারে উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক সরওয়ার খানের পরিচালনায় যুবদলের যুগ্ম আহ্বায়ক ও ইউনিয়ন যুবদলের সভাপতি এনামুদ্দিন দিলালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি নজমুল হোসেন পুতুল। বিশেষ অতিথি ছিলেন কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল হক সাজু, জেলা বিএনপির শিশু বিষয়ক সম্পাদক সিদ্দিক আহমদ, যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি প্রয়াত আলহাজ কমরউদ্দিনের কন্যা সাবিনা খান পপি। আজকে এখানে আমাদের গুণ আছেন, গুনার বাবা ছিলেন, আমরা ওনার সাথেও রাজনীতি করেছি। আমরা একসাথে মিলেমিশে এই এলাকার উন্নয়নের জন্য যা করা আমরা সবকিছু মিলেমিশে করবো ইনশাআল্লাহ। মাতৃভূমির জন্য, আপনাদের ভোটাধিকারের জন্য আমিনুল সহ আমাদের সেই সব ভাইরা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা হয়তো যুদ্ধ করেছিলেন মাঠে, এই প্রবাসীরা বিদেশ থেকে রাতে ঘুম থাকতো না, সারাদিন কাজ করে ঘরে গিয়ে বাচ্চাদেরকে সময় দেওয়ার জন্য ঘরে বসে থাকতো। তখন তাদের হাতে ফোন থাকতো, আমার কোন ভাইকে ফোন করা লাগে, কোন ভাই জেলে গেছে, কোন ভাইকে সহযোগিতা করতে হবে। এভাবে প্রবাসীরা 17 বছর এই দলের পিছনে কাজ করেছিলেন। আপনারা যে লন্ডনে বসে যা করতেছেন আমাদেরকে সবাইকে একটা সাহস দেয়, অনুপ্রাণিত করে। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা আম্বিয়া চৌধুরী, কাতার বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলাউদ্দিন আহমদ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক তাজউদ্দিন কুটি, লাউতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নাজিমউদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জব্বার, বিএনপি নেতা এনামুল হক দনাই, বিয়ানীবাজার উপজেলা জাসাসের আহ্বায়ক মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল হালিম রানা, জেলা যুবদলের সহসভাপতি হোসেন আহমেদ দুলন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক দৌলা হোসেন সুভাষ, যুগ্ম আহ্বায়ক সাব্বির আহমদ চৌধুরী, সোহেল আহমদ সহ আরো অনেকে। অনুষ্ঠান শেষে সংবর্ধিত অতিথি আমিনুল ইসলামকে সম্মাননা প্রদান করেন আমন্ত্রিত অতিথি ও বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। তুফাইল আহমেদ, চ্যানেল এস নিউজ, বিয়ানীবাজার। সিলেটে বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন হলো হাইওয়ে ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ক্যাম্প। এই ক্যাম্পের উদ্বোধন করেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশের ডিআইজি ইন্টেলিজেন্স হারুনুর রশিদ হাজারি। এ সময় তিনি বলেন, এখানে হাইওয়ে সড়কের পাশে 40,000 শ্রমিক কাজ করে, তাদের নিরাপত্তার জন্য এখানে পুলিশ ক্যাম্প বসানো হয়েছে। সিলেট রিজিয়নের পুলিশ সুপার মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশের ডিআইজি অপারেশনস পূর্ব হাবিবুর রহমান খান, অতিরিক্ত ডিআইজি অপারেশনস পূর্ব মীর মুদ্দাসির হোসেন, হবিগঞ্জ পুলিশ সুপার ANM সাজেদুর রহমান, হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের পুলিশ সুপার মোহাম্মদ রেজাউল করিম।
সিলেট নিউজে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। আমাদের সঙ্গেই থাকুন, ফিরে এসে অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। পরিচ্ছন্ন সিলেট নগরী গড়ার স্বার্থে সিলেট সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়নে কাজ করবে ইকো সলিউশন। এবং সিলেটে 6টি ভাষায় আবৃত্তির মাধ্যমে উপস্থিত দর্শক শ্রোতাদের মন জয় করলেন বিশিষ্ট কবি ও আবৃত্তিকার শায়েখ আবু সাইদ আনসারী। স্বাগত আরেকবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। পরিচ্ছন্ন সিলেট নগরী গড়ার স্বার্থে সিলেট সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়নে কাজ করবে যুক্তরাজ্য ভিত্তিক বেসরকারি সংস্থা ইকো সলিউশন। এই লক্ষ্যে সিলেট সিটি কর্পোরেশন ও ইকো সলিউশনের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন মইনুদ্দিন মঞ্জু। ক্যামেরায় ছিলেন শামীম হোসেন। পরিচ্ছন্ন সিলেট নগরী গড়ার লক্ষ্যে জনসচেতনতা তৈরি, বর্জ্য সংগ্রহে আধুনিক পদ্ধতি সংযোজন ও বর্জ্য থেকে শক্তি উৎপাদনের লক্ষ্যকে সামনে রেখে বাংলাদেশি বংশোদ্ভূত মোহাম্মদ আব্দুল মুমিনের প্রতিষ্ঠিত লন্ডন ভিত্তিক বেসরকারি সংস্থা ইকো সলিউশন সিলেট সিটি কর্পোরেশনের সাথে এক সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে। সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক খান মোহাম্মদ রেজাউন নবীর উপস্থিতিতে সিটি কর্পোরেশনের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার ও ইকো সলিউশনের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মুমিন চুক্তিপত্রে স্বাক্ষর করেন। তো সেজন্য আমরা মনে করি যে এই আইডিয়াটা যেটি ওয়েস্ট আমাদের জেনারেটেড ওয়েস্ট সেটি থেকে এনার্জি বা পাওয়ার যেটা প্রডিউসড হবে সেটি আমার মনে একটা রিনিউয়েবল এনার্জির সোর্স হবে। পাশাপাশি আমাদের ওয়েস্টের যে হিউজ ওয়েস্ট যেটা জেনারেটেড হচ্ছে, যেটা আমরা ল্যান্ডফিলে অথবা যেটা ডাম্পিং গ্রাউন্ডে আমরা ডাম্প করছি, সেই জায়গাতেও আমার মনে হয় যে আমাদের একটি সেখানে এই জেনারেটেড ওয়েস্টের পরিমাণ কমে যাবে। তো সেই হিসেবে আমরা অ্যাপ্রিসিয়েট করি, আমরা বিশ্বাস করি যে ওনারা যে প্রাথমিকভাবে এডুকেটিং পিপল এবং সোশ্যাল অ্যাওয়ারনেস বিল্ডিংয়ের জন্য যে উদ্যোগটি নেবেন সেটি আমার মনে হয় একটি ভালো উদ্যোগ, যেটি মানুষ এবং আমরা চাই সিটি কর্পোরেশনের পক্ষ থেকে প্রবাসী কমিউনিটি যারা আছে সিলেটের, তারা সিলেট সিটি ডেভেলপমেন্টে নিজেরা অংশগ্রহণ করুক, যেটা এই নগরবাসী এবং তাদের পরবর্তী জেনারেশন, তাদের ছেলেমেয়েরা যে নগরে আসবে এটাতে তাদের যেন কন্ট্রিবিউশন থাকে। সমঝোতা চুক্তি অনুযায়ী ইকো সলিউশন সিলেট নগরীতে এই প্রকল্পের সম্ভাব্যতা যাচাই করবে। 2026 সালের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রদান করা হবে। গ্রিন ক্লাইমেট ফান্ড থেকে অর্থ বরাদ্দ সংগ্রহ করার ব্যাপারেও কাজ করবে ইকো সলিউশন। and building relationship British Bangladesh community to Bangladesh community, এটা হচ্ছে বড় একটা জিনিস যে আমাদের জেনারেশনের আমার বাপসাসা গেছেন, দাদারা গেছেন, বা তারা শুধু জায়গা জমি কিনছে বা সিলেটের জন্য কিছু করে নাই। আর নাও এখন এটা রেজাল্ট পাইতেছি কি আমরা যে লন্ডনে যারা আসুন তারা দেশে আইতে চাই না, দেশে আইলে দেশের এনভায়রনমেন্টাই আমরা মেইন টার্গেটটা হচ্ছে গ্রিন ক্লাইমেট ফান্ডে অ্যাক্সেস করা। গ্রিন ক্লাইমেট ফান্ডে অ্যাক্সেস করতে হইলে এটা গভর্নমেন্টের আরও একটা স্টেক হোল্ডার লাইক ইটকল, তারপর ইকোনমিক রিলেশন ডিভিশন ERD যেটা হয়, পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড, এনভায়রনমেন্টাল ডেভেলপমেন্ট, সামিটও আমি সকলের লগে ভালো একটা নেটওয়ার্ক বানাই দিছি। আর এই নেটওয়ার্ক বানানোর কারণে আমি সাহস পাইছি। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সিটি কর্পোরেশনের সচিব মোহাম্মদ আশিক নূর, ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী আলী আকবর, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ একলিম আবেদিন সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। মইনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ, সিলেট। পরিবর্তনের মাধ্যমে ছাতক দোয়ারাকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ 5 ছাতক দোয়ারা বাজার আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রচারণা চালিয়ে যাচ্ছেন ছাতকের বিশিষ্ট ব্যবসায়ী, শিক্ষানুরাগী ও সমাজসেবী ছাতক জাবা মেডিকেল সেন্টারের চেয়ারম্যান আলহাজ জাহাঙ্গীর আলম।
দোয়ারা বাজার উপজেলার দোহালিয়া বাজার, শ্রীপুর বাজার, মঙ্গলপুর বাজার, বিয়ানী বাজার, ভবানীপুর মজুর বাজার, বঙ্গবন্ধু বাজার, চৌমুহনী পয়েন্ট, প্রতাপপুর পয়েন্ট সহ বিভিন্ন বাজার ও পয়েন্টে জনসংযোগ করেন। তিনি ছাতক দোয়ারাবাসীর ভাগ্য উন্নয়নে কাজ করতে যুক্তরাজ্য থেকে পরিবার পরিজন রেখে আরাম আয়েশের জীবন ত্যাগ করে মাটি ও মানুষের টানে আর্তমানবতার কল্যাণে কাজ করতে যুক্তরাজ্য থেকে স্থায়ীভাবে দেশে ফিরে এসেছেন। তিনি বলেন, তার প্রতিষ্ঠিত জাবা মেডিকেল সেন্টার, জাবা কুরআনিক গার্ডেন, জাবা ইংলিশ অ্যান্ড কম্পিউটার লার্নিং সেন্টার ও নির্মাণাধীন জাবা নার্সিং ইনস্টিটিউট এবং জাবা কিডস একাডেমির মাধ্যমে এলাকার অসহায় মানুষের সেবার পাশাপাশি বেকার ছেলে মেয়েদের প্রশিক্ষণ ও বেকারত্ব দূরীকরণের লক্ষ্যে তিনি কাজ করছেন। তাই নেতৃত্বের পরিবর্তনের মাধ্যমে ছাতক দোয়ারাকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে তিনি দেশ বিদেশের সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন। আমি পরিবর্তনের মাধ্যমে ছাতক দ্বারা একটা মডেল উপজেলা, 2টা মডেল উপজেলা আপনাদেরকে উপহার দিতে চাই ইনশাআল্লাহ। আমি প্রত্যক্ষভাবে দেখেছি ছাতক দ্বারার অবস্থা, রাস্তার অবস্থা খুবই খারাপ। স্বাস্থ্যসেবার ব্যাপারে হসপিটালে গেলে অনেক ধরনের ল্যাকিং আছে, ডাক্তার নাই, নার্স নাই, মানুষ চিকিৎসা সেবা পাচ্ছে না। তারপরে ইয়ং জেনারেশন যারা হাহাকার, কোনো চাকরি নাই, আমি তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে উপযোগী করে যাব, যাতে তারা দেশে বিদেশে কর্ম করে তারা চলতে পারে, দেশের আয় উন্নতি করতে পারে। সিলেটে অনুষ্ঠিত হলো বিশিষ্ট কবি ও আবৃত্তিকার শায়েখ আবু সাইদ আনসারীর একক আবৃত্তি সন্ধ্যা। 6টি ভাষায় আবৃত্তির মাধ্যমে মন জয় করলেন উপস্থিত দর্শক শ্রোতাদের। সিলেট নগরীর একটি অভিজাত হোটেলে সাইক্লোন কেন্দ্রীয় সংসদের 322তম আসরে অনুষ্ঠিত হয় আবু সাইদ আনসারীর একক আবৃত্তি সন্ধ্যা। অনুষ্ঠানের সূচনা হয় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে। এরপর একে একে বাংলা, আরবি, ইংরেজি, উর্দু, ফার্সি ও হিন্দি ভাষায় কবিতা আবৃত্তি করে শ্রোতাদের মুগ্ধ করেন তিনি। সাইক্লোনের সভাপতি ভ্রমণ কাহিনী লেখক মোয়াজ আফসারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ রেজাউল করিম পিপিএম সেবা। বিশিষ্ট কবি, বাচিক শিল্পী, যমুনা অয়েল কোম্পানির ডাইরেক্টর সালেহ আহমদ খসরুর সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন লেখক, সাংবাদিক সেলিম আউয়াল এবং আলোচনায় অংশ নেন কবি কামাল তৈয়ব অ্যাডভোকেট, আবৃত্তিকার আমিনুল ইসলাম লিটন, কেমুসাসের সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ রেজাউল করিম পিপিএম সেবা বলেন, লেখকরা দূরদর্শী, তারা মানুষের হৃদয়কে অনুভব করতে পারেন, হৃদয়কে ছুঁয়ে যেতে পারেন। এই ধরনের আবৃত্তি সন্ধ্যা লেখকের সাথে পাঠক শ্রোতার একটি সেতুবন্ধন রচনা করে। মৌলভীবাজার পাবলিক লাইব্রেরির উদ্যোগে ইউকে প্রবাসী কাউন্সিলর এবং ইউকে কমিউনিটি লিডারদের সম্মানে এক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে তাদের কর্মময় জীবনের অবদানের কথা আলোচনা করা হয়। বিস্তারিত জানাচ্ছেন আমাদের মৌলভীবাজারের হেড অফ নিউজ খালেদ চৌধুরী। ক্যামেরায় ছিলেন অশ্বিনী সিনহা। মৌলভীবাজার পাবলিক লাইব্রেরির উদ্যোগে ইউকে প্রবাসী কাউন্সিলর এবং ইউকে কমিউনিটি লিডারদের উদ্দেশ্যে এক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে মৌলভীবাজার পাবলিক লাইব্রেরির যুগ্ম সম্পাদক এহসানা চৌধুরী ছায়নার সঞ্চালনায় সভাপতিত্ব করেন অত্র লাইব্রেরির সহসভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন। সম্বর্ধিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বারউইক আপন টুইট টাউন কাউন্সিল ইউকের কাউন্সিলর আইরিন খান, নর্থহ্যাম্পটন ইউকের কাউন্সিলর মামুন আলী, ইউকে কমিউনিটি লিডার আজমাল হোসেন চৌধুরী ও জসিম চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের সাধারণ সম্পাদক ডক্টর সাদিক আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিন্সিপাল রফি উদ্দিন আহমেদ সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, সাংবাদিক সহ বিশিষ্টজনরা। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অত্র লাইব্রেরির সাধারণ সম্পাদক প্রফেসর শাহ আব্দুল ওয়াদুদ। উপস্থিত অতিথিরা লাইব্রেরিকে ডিজিটাল পদ্ধতিতে রূপান্তর করার আহ্বান রেখে বক্তব্য রাখেন। আমি চাই যে আগামী বছর আমি দেশে এসে যেন পাবলিক লাইব্রেরিকে ডিজিটাল লাইব্রেরি দেখতে চাই। আর আমি যতটুকু সম্ভব আমার ক্ষুদ্র জ্ঞানে আমি আশা করি যে পাবলিক লাইব্রেরি আর এরকম থাকবে না। এবং আমি আশা করব এই পাবলিক লাইব্রেরি যাতে আরও মডার্নাইজ করে, বাচ্চান থেকে দৌড়িয়া যারা বৃদ্ধ আছেন তাদের একটা ফ্যাসিলিটি করা, এখানে তারা দৈনন্দিন আইতে পারবে এবং বাচ্চাদের লাগে তারা একটা দৈনন্দিন আপনার শিক্ষার যে তারা এই স্কুল হোমওয়ার্ক ওটা যদি একটু করেন তাহলে আর একটু উপকার হইব। আপনারা যে আশা করছেন ডিজিটাল, সেটা হয়তো আমাদের সেই আশা পূরণ করবে। সেই পরিধেই আমাদের পাবলিক লাইব্রেরি আমরা আরও দ্রুত করতে এগিয়ে যাই, তার উন্নতি কামনা করে। আজকে বিদেশে, দেশের বাইরে মেইন স্ট্রিম রাজনীতি করে
তারা কাউন্সিলর নির্বাচিত হয়েছেন, এটা নিঃসন্দেহে আমাদের জন্য, আমাদের মৌলভীবাজার যেমন গর্ব, আমরা দেশের জন্য এটা গর্বের বিষয়। আর যে কোনো ভালো কাজের জন্য তাদের যে মানে উদ্যোগ, সেই উদ্যোগটাই কিন্তু আমাদের এই পাবলিককে সমৃদ্ধ করবে। এই লাইব্রেরিতে আমার ভাই উদ্যোগ 14,000 বই আছে। আমি সবাইকে বলবো যে এভরিবডি সাপোর্ট দেওয়ার জন্য এই অত্যন্ত পুরানো একটা আমাদের লাইব্রেরি, এই লাইব্রেরিটা আরো অগ্রসর হোক, এটাই আমরা চাই। সাহিত্য, সংস্কৃতি এবং শিক্ষায় কতটুকু সমৃদ্ধ তা জানার যে প্যারামিটার, তাও তার লাইব্রেরি। প্রতি মাসে বিভিন্ন ধরনের সাহিত্য আড্ডা, বিভিন্ন ধরনের অনুষ্ঠান করতে পারি, বিভিন্ন স্কুলের স্টুডেন্টকে আমরা এই লাইব্রেরিতে নিয়ে আসবো। পরিচিতি, এই লাইব্রেরির সুনাম আমরা চতুর্দিকে ছড়িয়ে দিতে চাই সবার সহযোগিতায়। পরিশেষে সম্পর্ক অতিথিবৃন্দের হাতে সম্মাননা স্মারক প্রদান করে অনুষ্ঠানের সমাপ্তি টানা হয়। খালেদ চৌধুরী, চ্যানেল নিউজ, মৌলভীবাজার। হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের বনগাঁও ও পিটুয়া গ্রামের মধ্যবর্তী স্থানে ফাঁসগাছ ব্রিজের নিচে ভাসমান অবস্থায় জাবেদ মিয়া নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার আউশকান্দি ইউনিয়নের বনগাঁও গ্রামের আতিক মিয়ার পুত্র। পারিবারিক সূত্র জানায়, নিখোঁজের 2 দিন পর বেলা 11:30টায় হাসনকালীপাড় এলাকায় ব্রিজের নিচে পানিতে উল্টো অবস্থায় তার ভাসমান লাশ দেখতে পান এলাকাবাসী। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ কামরুজ্জামান লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড। ময়না তদন্তের রিপোর্ট আসার পর বিস্তারিত জানা যাবে। সিলেট নিউজ আজ এই পর্যন্তই। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস-এর পর্দায়। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আল্লাহ হাফেজ। বিদেশেও কাজ নিয়ে ব্যস্ত থাকো, এখানে এসে শুয়ে বসে আছো। তা কি করবো, একটু রিল্যাক্স করবো না? আমার বেড়াতে যেতে ইচ্ছে করে না? এখানে কোথায় বেড়াতে যাবে? আরে বন্ধু, কি হয়েছে তোমাদের? আর বন্ধু বলো না, তোমার ভাবি বেড়াতে যেতে চায়, কিন্তু এখানে কোথায় যাবো বেড়াতে? শ্রীমঙ্গল লেমন গার্ডেন রিসোর্ট আছে না, চমৎকার ডে আউটের ব্যবস্থা রয়েছে। চিড়িয়াখানা, সুইমিং পুল, প্লে জোন, জিমনেশিয়াম, স্নেক প্লেক, বাম্পার কার, রেস্টুরেন্ট, কি নেই সেখানে?